অমিত শাহ এবারে যখন কলকাতায় এলেন পরিষ্কারভাবে তিনি বলে দিলেন রোড ম্যাপটা কি হবে। তিনি একদম সংগঠনের ওপরে জোর দিলেন, তিনি একটা কোর কমিটির বৈঠক করলেন এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে একদম প্ল্যান পুরো রেডি। প্ল্যানটা সেই কি, গোপন প্ল্যানটা কি? গোপন প্ল্যান জানিয়ে দিলে তো তৃণমূল কোমর বেঁধে তার কমব্যাট করার প্ল্যানিং নিয়ে নেবে, ফলে গোপন প্ল্যান থোড়ি আমি জানাবো। কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে দেখুন, আমাদেরকে উনি উৎসাহিত করেছেন, নির্দিষ্ট কিছু টিপস দিয়েছেন, ইন্টারনাল কিছু কমিউনিকেশন দিয়েছেন, সেগুলোর উপরে ভিত্তি করে আমরা কাজ করছি। কিন্তু আমি একটা ওপেন প্ল্যান আজকে আপনাদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 2021-এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছিল। তৃণমূল যেভাবে আইপ্যাককে ব্যবহার করে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে একের পর এক সিট লুটে নিয়েছে, সেই কারণেই ভারতীয় জনতা পার্টি সরকারিভাবে ক্ষমতায় আসতে পারেনি। আমরা প্রাথমিকভাবেই চেষ্টা করছি যাতে সেই চুরি ডাকাতিটা প্রথম থেকে বন্ধ করা যায়। সেটাতেই তো অর্ধেক জয়লাভ হয়ে যাচ্ছে, বাকিটা তো পরে। ধরুন ভবানীপুর 5-7 হাজার ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনই 45,000 জালি ভোট বাদ চলে গেছে। এবার যে আরও হচ্ছে হিয়ারিং হচ্ছে, তাতে আরও ধরুন 50,000 ভোট বাদ চলে যাবে। তো 1 লাখ ভোটই তো জালি, 5,000-এ উনি জিতেছিলেন। এই ভোট তো তৃণমূল গায়ের জোরে দখল করে নিয়েছিল। তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে এই সিট আমাদের হচ্ছে ভারতীয় জনতা পার্টির জেতা সিট। আমি এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। যেমন ধরুন, এরা বারবার বলেন যে শুভেন্দুবাবু হেরে গেছিলেন নন্দীগ্রাম, 10,000 ভোট এখনো পর্যন্ত কেটেছে, এখন যা হিয়ারিং চলছে আরও 10,000 15,000 কেটে দেবে। তা 25,000 মাইনাস কার ভোট ছিল? তৃণমূল কংগ্রেসের ভোট। আমরা 1,500 2,000 ভোটে জিতেছিলাম, সে 2,000 ভোট প্লাস করে দিন, তাহলে এখানেই তো 27,000 ভোটে আমরা জিতেছি। ফলে আপনাকে বুঝতে হবে এই সারা পশ্চিম বাংলা জুড়ে যে জালি ভোট কাটা হচ্ছে, এখনই 58 লাখ গেছে, হয়তো আরও 50 লাখ যাবে, 1-1.5 কোটি ভোট মাইনাস হবে। 1-1.5 কোটি ভোট মাইনাস হলে 45 লাখে তৃণমূল জিতেছিল। তৃণমূল থাকে কোথায়? এবং আমি বলছি না, তৃণমূল নিজে বুঝতে পেরে গেছে বলে আপনি দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অমিতজি এখানে এলেন, তার পুরো প্রেস কনফারেন্সে তার বক্তব্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আজকে ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এখানে এমন একটা সরকার আছে যারা বর্ডারে ফেন্সিং করবার জন্য হচ্ছে 500 কিলোমিটার ফাঁকা রেখে দিয়েছে। তাদেরকে একাধিকবার কেন্দ্র জানানোর পরেও তারা হচ্ছে কোনো মতেই জমি দিচ্ছে না। আমরা আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী সেদিন জমির কাগজ এরকম করে ছুঁড়ে মারবেন, যেরকম এক সময় বাংলাদেশের লোকেদের কাগজ ছুঁড়ে মেরে এক লাইনে শেষ করব। আমরা অপেক্ষা করে বসে থাকলাম। তিনি উত্তর দিলেন কি? বললেন ঘেঁচু। কেন? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে আস্তে আস্তে বিরোধী নেত্রী হিসেবে তৈরি করছেন। তিনি বুঝেছেন তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, ক্ষমতায় থাকবেন না, তাই ঘেঁচু টেচু কচু এইসবে চলে গেছেন। বিরোধী নেতা নেত্রীরা যেরকম করেন, যেভাবে আস্ফালন করেন, সেরকম করছেন। এটা বাস্তব, এটা তৈরি হচ্ছে। কিন্তু শঙ্কু, আপনার কাছে একটাই প্রশ্ন আমার, অমিত শাহের কি আরো বেশি আক্রমণাত্মক হওয়া উচিত ছিল না? এবং যখন অভিষেক ব্যানার্জির প্রসঙ্গে প্রশ্ন করা হচ্ছে তিনি আমতা আমতা করছেন। দেখুন, আপনাকে একদম আমতা আমতা করেননি। রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায়, যে বুদ্ধিমত্তার সাথে, যে যে আইন মেনে টু দি পয়েন্ট অ্যান্সার দেওয়ার কথা সেটাই দিয়েছেন। কি বলেছেন? কোট অ্যান্ড কোট আপনাদের বলে দিচ্ছি। রাজ্যের নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আইন মোতাবেক যদি কেউ দোষী হন, তার এগেনস্টে অ্যাকর্ডিং টু দ্য ল অ্যাক্ট হবে। কোনো ছাড়ার প্রশ্ন নেই, কোনো কাউকে রেয়াত করার প্রশ্ন নেই। এবং রেয়াত তিনি করছেনও না, কোনো জায়গায় করছেন না। আপনাকে মনে রাখতে হবে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো অ্যাক্ট করতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী কীরকম অ্যাক্ট করেন? একটা যে কোনো ঘটনা ঘটবে, ধরুন একটা রেপের কাণ্ড ঘটে গেছে, উনি বলবেন ছোট ঘটনা, উনি বলবেন প্রেম ভালোবাসার ঘটনা। উনি তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার তো উচিত আগে অ্যাক্ট করা। ওনার পুলিশ কি করেছে আরজি করে আপনি ভাবুন। প্রশাসনিক কোনো কাজ, কোনো পুলিশ তদন্ত করবার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন এটা কোনো ব্যাপার না। আপনাকে যে প্রসঙ্গ, গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আপনাদেরকে ইন্ডিকেট করেছিলাম, সেই প্রসঙ্গটা দিয়ে আমি আর এক লাইন বলতে চাই। আপনারা মনে রাখবেন, 26-এর নির্বাচন আমাদের জন্য, দেশের জন্য একটা সাধারণ এজেন্ডার নির্বাচন নয়। এই নির্বাচন এটা ঠিক করে দেবে ভারতবর্ষের সুরক্ষা, ভারতবর্ষের হচ্ছে সুরক্ষা ব্যবস্থা সুরক্ষিত থাকবে কিনা, আমাদের সার্বভৌমত্ব এফেক্টেড হবে কি হবে না। কারণ এখানকার সরকার একের পর এক দেশ বিরোধী কাজ করেছে, একের পর এক। এরা দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে ফেলেছে। এরা দেশের বিরোধিতা চূড়ান্তে চলে গেছে। আপনি ভাবুন যে আজকে 500 কিলোমিটার বাংলাদেশের সাথে কানেক্টেড এরিয়া আপনি ফাঁকা রেখে দিয়েছেন শুধুমাত্র নিজের বেআইনি ভোটারের স্বার্থে, কয়েকটা ভোটারকে বাঁচানোর জন্য। তাই
এবারের নির্বাচন ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সুরক্ষা রক্ষা করবার নির্বাচন। এবারের নির্বাচন অনেক ছোট বৃত্তের নির্বাচন নয়, এটাই স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আচ্ছা, এবারে দেশের সুরক্ষা হচ্ছে প্রায়োরিটি। অমিত শাহ মহাশয় তিনি 38 মিনিটের প্রেস কনফারেন্স করলেন, কিন্তু কে হবে 2026-এর মূল কাণ্ডারি, কে হবে মুখ্যমন্ত্রী মুখ, সেটা নিয়ে কোনো আলোকপাত করলেন না। 1 মিনিট, আরেকটা কথা বলার, বিজেপির একমাত্র দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী সাগর থেকে পাহাড় দাপিয়ে বেড়াচ্ছেন। প্রকৃত যদি তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হয় এবং বিজেপির তৃণমূল স্তরের কর্মীদের উজ্জীবিত করতে হয়, সেটা শুভেন্দু অধিকারী অদ্বিতীয়। এই বিজেপিতে তো বিধানসভা নির্বাচনের আগে আরো বেশ কয়েকজন শুভেন্দু অধিকারী দরকার ছিল, কোথায় সেই শুভেন্দু অধিকারীরা? একই সঙ্গে মানে কৌশিক, আমি একটু তোমায় থামালাম, তার কারণ হচ্ছে অমিত শাহ এবারে পরিষ্কার বলেছেন সংগঠনটাকে তিনি মজবুত করতে চাইছেন। একদম নির্বাচন যেখানে আর কিছুদিন বাকি রয়েছে তার প্রাক্কালে সংগঠন মজবুত করা, তাহলে এতদিন ধরে বিজেপি সংগঠন মজবুত করেনি না কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে না, আমি মাঝে মধ্যে কৌশিক বাবুর এই প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে যায়, কারণ আমার যতটুকু ধারণা কৌশিক বাবুদের একটু বামপন্থী ঘরানা প্রীতি রয়েছে। কিন্তু কৌশিক বাবু, আপনি জানবেন যে বামপন্থী ঘরানাতেও এবং যে কোনো অর্গানাইজড পার্টিতে সাধারণত মুখ নির্ভর নির্বাচন সেটা একটা রণকৌশলের পার্ট হয়, একটা বিশেষ সময় নাম ঘোষণা করতে হয়। কিন্তু যখন অর্গানাইজেশন স্ট্রংগেস্ট জায়গায় থাকে, যখন সংগঠন প্রায়োরিটিতে থাকে, তখন মুখ ইম্পর্টেন্ট হয় না, তখন সংগঠন ইম্পর্টেন্ট হয়। পাহাড় থেকে সমুদ্র, তাহলে বিজেপি তো মোদি প্রধান করা হয়েছে, পাহাড় থেকে প্রধান করা হয়েছে, উত্তর দিচ্ছি, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আমাদের একটাই মুখ, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, পদ্মফুল এবং হচ্ছে প্রধানমন্ত্রীর মুখ। কারণ প্রধানমন্ত্রী আমাদের দেশের নেতা, তাই আজকে তার মুখ হয়েছে। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি কারোর মুখ দেখতে পেয়েছিলেন না। আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস খুব ঠান্ডা মাথায়, ভারতীয় জনতা পার্টির যে সংসদীয় দল তৈরি হবে, তারা কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক করে নেবেন। আমাদের পার্টিতে এমন হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আমাদের পার্টিতে এমন হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হবেন। এটা হয় না। উনি পার্টির প্রেসিডেন্ট হবেন, উনি লাস্ট ওয়ার্ড হবেন, এটা আমাদের পার্টিতে হয় না। আমাদের পার্টিতে হয় না বলেই বিহার থেকে নীতিনবাবু সরাসরি গিয়ে হচ্ছেন ন্যাশনাল হচ্ছে প্রেসিডেন্ট হতে পারে, ওয়ার্কিং প্রেসিডেন্ট, দেন প্রেসিডেন্ট, এভাবে হতে পারেন। এটা আমাদের পার্টিতে হয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, তাদের পার্টিতে আগে থেকে পরিবারতন্ত্রে ঠিক হয়ে যায় কে কিভাবে হবে। এখন আপনাদের হয়তো এক্সপেকটেশন তৈরি হয়েছে যে মুখের মুখ হলে ভালো হতো, কারণ যেভাবে শুভেন্দু অধিকারী তার রণকৌশল দাপট নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হচ্ছেন, সেটাতে অনেক বেশি মুখ্যমন্ত্রীর পদটা মানে তার প্রাপ্তিটাই বড় বেশি শুভেন্দু অধিকারী। একটা কথা আমি শুধু বলি, আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে কর্মসূচিগুলো নেন, সেগুলো